ক্লাস 11 এর জিওগ্রাফি তোমাদের চ্যাপ্টার 7 জৈব সম্পদ অরণ্য পড়াচ্ছিলাম। আজকে তার পার্ট 2 দেখো, ম্যানগ্রোভ অরণ্য। দেখো, নদীর মোহনা ও উপকূলের জোয়ার ভাটা অধ্যুষিত অঞ্চলের লবণাম্ব উদ্ভিদের অরণ্যকে ম্যানগ্রোভ অরণ্য বলে। অবস্থান প্রায় 25 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে পৃথিবীর নিরক্ষীয়, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের প্রায় 118টি দেশ বা এলাকার জোয়ার ভাটা প্রভাবিত নদী মোহনা এবং উপকূল অঞ্চলে প্রায় 1,37,760 বর্গ কিলোমিটার এলাকায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আলোচ্য অরণ্যের প্রায় 75% এলাকা 15টি দেশের উপর বিস্তৃত। মহাদেশ অনুসারে ইউরোপ ছাড়া বাকি সমস্ত মহাদেশেই ম্যানগ্রোভ অরণ্য আছে। তোমাদের যদি প্রশ্ন আসে যে ম্যানগ্রোভ অরণ্য কোথায় নেই, ইউরোপে ম্যানগ্রোভ অরণ্য নেই। এশিয়া মহাদেশে ম্যানগ্রোভ অরণ্যের বিস্তার সব থেকে বেশি 42%, দ্বিতীয় স্থানে আফ্রিকা 21%, উত্তর ও মধ্য আমেরিকায় 15%, ওশিয়ানিয়াতে 12% এবং দক্ষিণ আমেরিকায় পৃথিবীর মোট ম্যানগ্রোভ অরণ্য এলাকার প্রায় 10% অবস্থিত। প্রথম থেকে এশিয়া, আরব সাগর, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ম্যানগ্রোভ অরণ্য বিস্তৃত। এই দেশগুলির মধ্যে অন্যতম হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, সুমাত্রা, বর্নিও, সুলাবেসি এবং মধ্যপ্রাচ্যের ওমান, ইরান এবং ইয়েমেন। এই ইন্দোনেশিয়ার মধ্যে সুমাত্রা, বর্নিও এবং সুলাবেসি, আর মধ্যপ্রাচ্যের ওমান, ইরান ও ইয়েমেন। আমাদের তো সুন্দরবনের নাম শুনেছে, সুন্দরবন হচ্ছে আমাদের ম্যানগ্রোভ অরণ্য। দেখো, ভারতের গঙ্গা নদীর অববাহিকায় পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সুন্দরবন এলাকা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, এটি সুন্দরবনের পূর্ব দিকে বাংলাদেশের দক্ষিণ উপকূলের উপর বিস্তৃত হয়েছে। সুন্দরবনের পর দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ভারতের পিচাভরম ম্যানগ্রোভ অরণ্য। দক্ষিণ ভারতের একটা ম্যানগ্রোভ অরণ্য নাম বলো, তখন বলবে দক্ষিণ ভারতের পিচাভরম ম্যানগ্রোভ অরণ্য। এছাড়া আন্দামান নিকোবর, মলদ্বীপ, কচ্ছ উপসাগর সংলগ্ন অঞ্চলে বনভূমি আছে। পৃথিবীর মোট লবণাম্বু উদ্ভিদের 7% ভারতে অবস্থিত। পাকিস্তানের সিন্ধু নদের মোহনায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। হচ্ছে আফ্রিকা। আফ্রিকা মহাদেশে কেনিয়া, তানজানিয়া, মাদাগাস্কার ও নাইজেরিয়ার উপকূল সংলগ্ন এলাকায় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। নাইজেরিয়াতে ম্যানগ্রোভ অরণ্যের বিস্তার সবচেয়ে বেশি, প্রায় 36,000 বর্গ কিলোমিটার। এছাড়া লোহিত সাগর ও আকিবা উপসাগরীয় এলাকায় অনুকূল পরিবেশে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। এবার উত্তর ও মধ্য আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল উপদ্বীপ, দক্ষিণ লুইসিয়ানা এবং টেক্সাস রাজ্যের দক্ষিণ অংশে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। মধ্য আমেরিকার কোস্টারিকা, নিকারাগুয়া, বেলিজ, গুয়েতেমালা, হন্ডুরাস ও পানামা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগা, আনগিলা, বাহামাস, সেন্ট কিটস ও নেভিসে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। সেটা হচ্ছে ওশিয়ানিয়া। উত্তর ও পূর্ব অস্ট্রেলিয়ার উপকূলে প্রায় 11,500 বর্গ কিলোমিটার এলাকায় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ, প্রশান্ত মহাসাগরের হাওয়াই, গুয়াম, পালাও প্রভৃতি দ্বীপেও ম্যানগ্রোভ দেখা যায়। পাঁচ হচ্ছে দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার উপকূল ম্যানগ্রোভ অরণ্য সমৃদ্ধ। ব্রাজিলের উপকূলের প্রায় 36,000 বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ অরণ্যের অন্তর্গত। বৈশিষ্ট্য কি দেখো, ম্যানগ্রোভ অরণ্যের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এক হচ্ছে নদীর মোহনা এবং উপকূল অঞ্চলে যে মাটিতে প্রচুর পরিমাণে অজৈব লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 থাকে, সেখানে ম্যানগ্রোভ অরণ্যের সৃষ্টি হয়। কারণ ম্যানগ্রোভ অরণ্যের সকল উদ্ভিদ লবণ মাটি ও লবণ জলে অভিযোজন করতে পারে এবং বংশ বিস্তার করতে পারে। তাই ম্যানগ্রোভ অরণ্য হলো লবণাম্বু উদ্ভিদের অরণ্য। যেসব ম্যানগ্রোভ অরণ্য নিরক্ষীয়, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের উষ্ণ আর্দ্র পরিবেশে গড়ে ওঠে। এই অরণ্যের উদ্ভিদগুলি খুব শীতল আবহাওয়া এবং হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা সহ্য করতে পারে না। এই কারণে উচ্চ অক্ষাংশের নদী মোহনা এবং উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য জন্মায় না। দেখো, ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ এমন পরিবেশ পছন্দ করে, এক হচ্ছে যেখানে মাটিতে অক্সিজেন পরিমাণ কম, যেখানে জোয়ার ভাটা খেলা করে। যেমন সুন্দরবনে যখন জোয়ার হয় তখন কিন্তু পুরো জঙ্গলটা একদম জোয়ারের জলে ভরে যায়, আবার যখন ভাটা হয় তখন সেখানে জল সরে যায়। যেখানে জলের প্রবাহ এত কম যে ধীরে ধীরে পলি জমতে পারে, যেখানে মাটিতে বায়ু প্রায় থাকে না। তার হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের শ্বাসমূল থাকে,
যখন জোয়ারের সময় সব ডুবে যায়, তারপরে আবার লবণাম্য উদ্ভিদ, তখন এখানে কি হয়, শ্বাসমূল থাকে। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের শ্বাসমূল থাকে, উপরের দিকে মূল ওঠে। মূল তো মাটির নিচে যায়, কিন্তু এখানে উপরের দিকে ওঠে, এবং এই মূল হচ্ছে শ্বাসমূল। এই শ্বাসমূলের সাহায্যে উদ্ভিদ মাটিতে বায়ুর অভাব মেটায়, যেমন রাইজোফোরা, ব্রুগিয়েরা প্রভৃতি উদ্ভিদ। হচ্ছে জোয়ার ভাটার প্রভাবে উদ্ভিদের স্থানচ্যুতি রোধ করার জন্য কাণ্ড থেকে ঠেস মূলের সৃষ্টি হয়, এবং যখন জোয়ার হয় তখন একটা তো স্রোতের একটা চাপ থাকে, তখন যেন উদ্ভিদ পড়ে না যায়, উদ্ভিদ সরে না যায়, তখন তো একটা ঠেস মূল, ঠেস মূল তৈরি হয়। যেমন কেয়া গাছের ঠেস মূল। এছাড়া গাছগুলির উচ্চতা কম হয় এবং গম্বুজ আকৃতির হয়। এরপরে বীজকে কাদা মাটিতে ডুবে যাওয়া বা জলের স্রোতে ভেসে যাওয়াতে রক্ষা করার জন্য উদ্ভিদের ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। এই ধরনের অঙ্কুরোদ্গমের পদ্ধতিকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। সুন্দরী গাছের ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে না। ব্যতিক্রম কি সুন্দরী গাছ। সুন্দরী গাছের ক্ষেত্রে কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে না, মানে ফলের মধ্যে বীজ অঙ্কুরিত হয়ে যায়, যাতে বীজ যেখানেই যাক সেখানেই গিয়ে গাছটা জন্মাতে পারে। কিন্তু সুন্দরী গাছের ক্ষেত্রে কিন্তু এরকম জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে না। প্রধান বৃক্ষ দেখো, ম্যানগ্রোভ অরণ্যের প্রধান উদ্ভিদ হল সুন্দরী, গরার, গেওয়া, হেতাল, বাইন, কেওড়া, গোলপাতা, হোগলা, কেয়া প্রভৃতি। এবার দেখো বাণিজ্যিক ব্যবহার ও সমস্যা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যের কাঠ এবং উদ্ভিদজাত দ্রব্য যে সমস্ত কাজের ব্যবহার হয় সেগুলো হলো, এক হচ্ছে গৃহ নির্মাণের কাজে খুঁটি, পোল হিসেবে ব্যবহার করা হয়। ঘরের চাল বা ছাউনি হিসেবে গোলপাতা, হোগলার ব্যবহার হয়। 3 হচ্ছে কাঠকয়লা তৈরি করার জন্য মাছ ধরার খাঁচা বা ফাঁদ তৈরির কাজে বা নৌকার কাঠ হিসেবে ম্যানগ্রোভ বৃক্ষের কাঠের ব্যবহার হয়। জ্বালানি কাঠ হিসেবে রান্নার কাজে ব্যবহার হয়। এছাড়া ওষুধ, ট্যানিন ও অ্যালকোহল উৎপাদনে ম্যানগ্রোভ উদ্ভিদের ব্যবহার আছে। ম্যানগ্রোভ অরণ্যের অন্যতম উপজাত দ্রব্য হলো মধু। এখানে প্রচুর মধু পাওয়া যায়, মোম ও মাছ। বহু লোক এগুলো সংগ্রহ করে জীবিকা অর্জন করে। সমস্যা কি, ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের বাণিজ্যিক ব্যবহার নিরক্ষীয় এবং স্বর্গোগ্য অরণ্যের তুলনায় যথেষ্টই কম। স্থানীয় চাহিদা ছাড়া ম্যানগ্রোভ অরণ্যের কাঠের আন্তর্জাতিক বাজারে কোনো চাহিদা নেই। কৃষি জমির সম্প্রসারণ, নগর বসতির সম্প্রসারণ, জ্বালানির জন্য বন হনন প্রভৃতির কারণে ম্যানগ্রোভ অরণ্যের আয়তন ধীরে ধীরে কমছে। কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশগত গুরুত্ব আছে। বদ্বীপ সংলগ্ন নদী, মোহনা এবং উপকূল রক্ষার কাজে ম্যানগ্রোভ অরণ্য অত্যন্ত কার্যকরী ভূমিকা আছে। এই যে সুনামি বলো, তারপরে বিভিন্ন ধরনের পরিবেশের উপরে যে আঘাত আসছে, বিভিন্ন রকম ঝড় ঝঞ্ঝা, এগুলো কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু বাঁচিয়ে দেয়। পরিবেশবিদ, ভৌগোলিক এবং জীববিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে এক হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য নদী, মোহনা, খাড়ি, উপকূলের জমিকে ভাঙন থেকে রক্ষা করে, ফলে উপকূল রেখা সুস্থিত হয়। 2 হচ্ছে ঝড়, সমুদ্রস্রোত, ঢেউ, জোয়ার ভাটা ও সুনামির আঘাত এবং ক্ষয় থেকে উপকূল ভূমিকে ম্যানগ্রোভ অরণ্য সুরক্ষিত রাখে। 3 ম্যানগ্রোভ অরণ্য অগভীর খাড়ি, নদী, মোহনা এবং উপকূল অঞ্চলে প্রচুর খাদ্যের যোগান দেয়, ফলে বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। 4 ম্যানগ্রোভ অরণ্যের ঘন শিকড়ের জালিকা ছোট মাছকে শিকারী বড় মাছের হাত থেকে রক্ষা করে। 5 হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের নিজস্ব বাস্তুতন্ত্র পৃথিবীর জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে। এরপর দেখো তৃণভূমি। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে যেসব এলাকায় বৃষ্টি বেশ কম হয়, যেখানে গাছের তুলনায় তৃণ জন্মায়, তাই এই অঞ্চলগুলো তৃণভূমি নামে পরিচিত। এই তৃণভূমিকে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি এবং 2 হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। প্রথমে দেখো ক্রান্তীয় তৃণভূমি। নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি অক্ষাংশ থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তীর্ণ তৃণভূমিযুক্ত অঞ্চলকে ক্রান্তীয় বা উষ্ণ তৃণভূমি অঞ্চল বলে। অবস্থান: দক্ষিণ আমেরিকার আমাজন উপত্যকার উত্তরাংশে ভেনেজুয়েলা এবং দক্ষিণাংশে ব্রাজিল, অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম অংশ, আফ্রিকার সুদান, জিম্বাবুয়ে ও অ্যাঙ্গোলা, ভারতের দাক্ষিণাত্যের মালভূমি ইত্যাদি উষ্ণ তৃণভূমি অঞ্চলের অন্তর্গত। যে হচ্ছে তৃণভূমির নাম দেখো, বিভিন্ন অঞ্চলে ক্রান্তীয় তৃণভূমি বিভিন্ন নামে পরিচিত। ব্রাজিলের নাম কাম্পোস। তোমাদের প্রশ্ন আসতে পারে ব্রাজিলের তৃণভূমির নাম কি? কাম্পোস। ছোট ছোট প্রশ্ন আসে। ও সেরাডোস। এবং ভেনেজুয়েলায় আরিনোকো নদীর অববাহিকায় এই তৃণভূমির নাম ল্যানোস। আফ্রিকার সুদানে একে বলা হয় সাভানা এবং জিম্বাবুয়েতে বলা হয় পার্কল্যান্ড। এটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। ক্রান্তীয় তৃণভূমির স্থানে স্থানে পাম ও বাবলা জাতীয় গাছ দেখা যায়। আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে গাছও জন্মায় এবং দেখতে অনেকটা পার্কের মতো লাগে বলে এরূপ বৃক্ষ সম্বলিত তৃণ অঞ্চলকে পার্কল্যান্ড বা পার্ক সাভানা বলে। এই অঞ্চলে তৃণগুলি 1 মিটার থেকে 5 মিটার পর্যন্ত দীর্ঘ হয়। এই বড় তৃণগুলিকে হাতিকে পর্যন্ত ঢেকে ফেলে বলে হাতি ঘাসও বলে, মানে হাতি কিন্তু এর মধ্যে থাকলে বোঝা যাবে না, দেখতে পাওয়া যাবে না, এই জন্য একে বলা হয় হাতি ঘাস, এলিফ্যান্ট গ্রাস। নাতিশীতোষ্ণ তৃণভূমি অবস্থান: নিরক্ষরেখার উভয় দিকে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশ সমূহের অভ্যন্তরভাগে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায়। পৃথিবীর 6টি মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই তৃণভূমি গড়ে উঠেছে।
উত্তর আমেরিকায় আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর মধ্যভাগে ও কানাডার দক্ষিণ মধ্যভাগে এশিয়া মহাদেশের অন্তর্গত কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও মঙ্গোলিয়া, ইউরোপের ইউক্রেন, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও উরুগুয়ে, আফ্রিকার দক্ষিণ ভাগের মালভূমি অঞ্চল, অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকায় এই তৃণভূমি দেখা যায়। তৃণভূমির নাম দেখো, নাতিশীতোষ্ণ তৃণভূমি উত্তর আমেরিকায় পেইরি, দক্ষিণ আমেরিকায় পম্পাস, দক্ষিণ আফ্রিকায় ভেল্ট, কিরগিজস্তানের স্টেপ, অস্ট্রেলিয়ার ডাউন্স, নিউজিল্যান্ডকে টাসক বা তুষক নামে পরিচিত। এটা কিন্তু খুব আমাদের প্রশ্ন আসে এগুলো, যে নাতিশীতোষ্ণ তৃণভূমি উত্তর আমেরিকা কি নাম? পেইরি। দক্ষিণ আমেরিকায় কি নাম? পম্পাস। দক্ষিণ আফ্রিকার ভেল্ট। কিরগিজস্তানে কি নাম? স্টেপ। অস্ট্রেলিয়ায় ডাউন্স নামে পরিচিত। আর নিউজিল্যান্ডে টাসক বা তুষক নামে পরিচিত। ঠিক আছে, স্বাভাবিক উদ্ভিদ। নাতিশীতোষ্ণ তৃণাঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হল ছোট আকারের তৃণ বা বেটে গাছ। তবে কোথাও কোথাও নদীর ধারে উইলো এবং অন্যান্য ধরনের কিছু গাছ যেমন ব্লু স্টেম, সূর্যমুখী ইত্যাদি দেখতে পাওয়া যায়। এছাড়া কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে কিছু ঝোপ ও কাঁটা গাছও দেখা যায়। এবার তৃণভূমি অঞ্চলের ব্যবহারটা কি? এক হচ্ছে কৃষিকাজ। ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কৃষিকাজ করা হয়। স্থানান্তর কৃষি ও জীবন ধারণ ভিত্তিক কৃষি ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। ভুট্টা, ধান, গম, তুলো, শাকসবজি ইত্যাদি ক্রান্তীয় তৃণভূমির অন্যতম ফসল। পক্ষান্তরে নাতিশীতোষ্ণ তৃণভূমি এলাকায় বাণিজ্যিকভাবে খাদ্যশস্য উৎপাদন করা হয়। গম, ভুট্টা, তামাক, তুলো প্রভৃতি আলোচ্য তৃণভূমির প্রধান ফসল। হচ্ছে পশুপালন। পৃথিবীর প্রধান পশুচারণ ক্ষেত্রগুলি তৃণভূমি অঞ্চলে গড়ে উঠেছে। এখানে আধুনিক প্রথায় গরু ও মেষ প্রতিপালন করা হয়, ফলে এখানে প্রচুর পরিমাণে দুধ, মাংস, চামড়া প্রভৃতি উৎপাদিত হয়। তিন হচ্ছে খনিজ সম্পদ আহরণ। খনিজ তেল, যেমন বাকু, কলম্বিয়া, মেক্সিকো, এখানে খনিজ তেল পাওয়া যায়। কয়লা, ডনেটস, আর আকরিক লোহা, গোয়ানা উচ্চভূমি, ক্রিওব রোগ এখানে পাওয়া যায়। ম্যাঙ্গানিজ, নিকোপলে, আর তামা, কাটাঙ্গা আর উত্তর জিম্বাবুয়ে বলখাস হ্রদ এখানে পাওয়া যায়। বক্সাইট জামাইকাতে পাওয়া যায় ইত্যাদি খনিজ সম্পদের জন্য ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি প্রসিদ্ধ। শিল্প দেখো, ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পের অগ্রগতি হয়েছে, যেমন কিউবার তামাক শিল্প, চিনি শিল্প ইত্যাদি। আবার পক্ষান্তরে নাতিশীতোষ্ণ তৃণভূমি এলাকায় লৌহ, ইস্পাত, সিমেন্ট, অ্যালুমিনিয়াম, জাহাজ নির্মাণ, রাসায়নিক দ্রব্য উৎপাদন প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। অরণ্য সম্পদ দেখো, অরণ্যকে সম্পদ হিসেবে গণ্য করার কারণ কি? অরণ্য প্রকৃতির দান এবং মানুষের অন্যতম সম্পদ। অরণ্য যে কোনো দেশেরই জাতীয় সম্পদ। অরণ্যের গাছপালা, কাঠ, পাতা, মূল, কন্দ, গাছের রস মানে রাবার, গাছের ছাল, কট বা দারচিনি, ফুল, ফল মানুষের নানা ধরনের অভাব ও চাহিদা মেটায় বলে অরণ্যকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। সম্পদ হিসেবে পরিগণিত হওয়ার মূলে অরণ্যের কয়েকটি প্রধান উপযোগিতা হলো, এক হচ্ছে বনভূমি থেকে সংগৃহীত কাঠ, অন্যান্য দ্রব্য বিভিন্ন শিল্পে কাঁচামাল রূপে ব্যবহৃত, যেমন কাঠ চেরাই শিল্প, কাগজ শিল্প, ওষুধ শিল্প, কৃত্রিম তন্তু শিল্প, রং শিল্প, দেশলাই শিল্প, রাসায়নিক শিল্প ইত্যাদি। দুই, কাঠ দিয়ে আসবাবপত্র, নৌকা, ঘরবাড়ি, রেলগাড়ির কামরা ইত্যাদি নির্মাণ করা হয়। তিন, কাঠ অন্যান্য বনজ সম্পদ নির্ভর শিল্প ও ব্যবসার উপর বহু মানুষ জীবিকার জন্য নির্ভর করে। চার, বনভূমি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নানাভাবে সাহায্য করে, যেমন এক হচ্ছে অরণ্য ভূমিক্ষয় নিবারণ করে। দুই, উপকূল অঞ্চলে ঝড়, ঝঞ্ঝা, সুনামির তীব্রতা হ্রাস করে। তিন, বন্যা নিয়ন্ত্রণ করে এবং পশু পাখি, কীটপতঙ্গে আশ্রয় দেয় এবং জীব বৈচিত্র্য রক্ষা করে। এগুলো সব অরণ্য সম্পদ, এই জন্য অরণ্যকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। এটা তোমরা সহজে লিখতে পারবে। এখানে অরণ্যের অর্থনৈতিক সম্পদ দেখো, এক হচ্ছে জ্বালানি কাঠের যোগান। অরণ্য থেকে প্রাপ্ত শক্ত ও নরম কাঠ বিশ্বের সর্বোচ্চ জ্বালানি রূপে ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে পৃথিবীতে উৎপাদিত মোট কাঠের শতকরা প্রায় 50% জ্বালানি কাঠ। দক্ষিণ আফ্রিকা ও এশিয়া মহাদেশে জ্বালানি কাঠের ব্যবহার বেশি। এবার দেখো একটা সারণী দেওয়া আছে, যেতে বিভিন্ন বনজ সম্পদ নির্ভর শিল্পে ব্যবহৃত কাঁচামালের একটা সংক্ষিপ্ত বিবরণ দেবো। বনজ সম্পদ শিল্প, প্রথমে কাঁচামাল নরম কাঠ। নরম কাঠ দেশলাই শিল্পে ব্যবহার হয়। কাঠ বা সেলুলোজ কাগজ শিল্পে ব্যবহার হয়। নরম ও শক্ত জাতের কাঠ আসবাবপত্র নির্মাণ, প্লাউড উৎপাদন শিল্প, জাহাজ ও রেলগাড়ি সহ বিভিন্ন যানবাহনের অংশবিশেষ নির্মাণে ব্যবহার হয়। সেলুলোজ অ্যাসিটেট, রেয়ন বা কৃত্রিম তন্তু উৎপাদন শিল্পে ব্যবহৃত হয়। তারপিন তেল রং শিল্পে কাজে লাগে। তারপিন কোন কাজে লাগে যদি প্রশ্ন আসে? রং শিল্পে। সেলুলোজ নাইট্রেট প্লাস্টিক শিল্প, বিস্ফোরক দ্রব্য উৎপাদন করে শিল্পে কাজে লাগে। ট্যানিন, যেমন ট্যানিক অ্যাসিড, চর্মশিল্পে খুব কাজে লাগে। এবার দেখো ভেষজ দ্রব্যের যোগান। অরণ্য থেকে কালমেঘ, হরিতকি, বহেরা, চিরতা, সর্পগন্ধা, অনন্তমূল, কুত, সিঙ্কন ইত্যাদি ভেষজ দ্রব্য পাওয়া যায় এবং এগুলো ওষুধ প্রস্তুতে কাজে লাগে। তোমাদের যদি প্রশ্ন আসে কয়েকটি ভেষজ গাছের নাম বলো, ভেষজ, তখন বলবে কালমেঘ, হরিতকি, বহেরা, চিরতা, সর্পগন্ধা, অনন্তমূল, কুত, সিঙ্কনা প্রভৃতি। তিন হচ্ছে উপজাত দ্রব্যের যোগান। বনভূমি থেকে লাক্ষা, ধুনা, রজন, গদ, হরিতকি, দারচিনি, মোম, মধু, কর্পূর, তারপিন তেল, রাবার, চিকল প্রভৃতি উপজাত দ্রব্য আহরণ করা হয়।
আবার এভাবে প্রশ্ন আসে উপজাত দ্রব্যের নাম লেখো, তখন বলে ধুনা, রজন, গদ, হরিতকি, দারচিনি, এগুলো সব উপজাত দ্রব্য। পশুপালনের সুবিধা, তৃণভূমি অঞ্চলে গবাদি পশু পালন করা হয় এবং পশুচারণ শিল্প গড়ে উঠেছে, যেমন উত্তর আমেরিকার পেরি, অস্ট্রেলিয়ার ডাউন্স, নিউজিল্যান্ডের টাসক বা তুষক ইত্যাদি, এখানে পশুপালন খুব হয়। জীবিকার সুবিধা দেখো, বনভূমিকে কেন্দ্র করে কাষ্ঠ আহরণ শিল্প গড়ে ওঠে বলে বহু লোক কাঠ কেটে বা কাঠ চেরাই করে জীবিকা নির্বাহ করে। এই পেশা নিযুক্ত ব্যক্তিদের ইংরেজিতে লাম্বারম্যান বা লাম্বার জাক বলে। বনভূমি থেকে মধু, মোম ইত্যাদি সংগ্রহ করেও বহু লোক জীবিকা নির্বাহ করে। এরপরে পর্যটন শিল্পের বিকাশ। বনভূমি অসংখ্য পশু পাখির আবাসস্থল, পশু পাখি ও প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে পৃথিবীর সব বনভূমিতে পর্যটকরা বেড়াতে যান। যেমন আফ্রিকার সেরেঙ্গেটি, মাসাই মারা ইত্যাদি অরণ্যে হাজার হাজার বিদেশি পর্যটক প্রতি বছর বেড়াতে আসেন। এই কারণে বনভূমি অঞ্চলে পর্যটন শিল্প বিকাশ লাভ করে। জাতীয় আয় বৃদ্ধির সম্ভাবনা। বনজ সম্পদের প্রাচুর্য দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে। কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, মায়ানমার ইত্যাদি দেশের জাতীয় আয়ের একটি প্রধান উৎস হল বনজ সম্পদ। এরপরে দেখো পরিবেশগত সম্পদ হিসেবে অরণ্যের গুরুত্ব। তার মধ্যে আমাদের পড়তে হবে জলবায়ু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ রোধ, মৃত্তিকা ক্ষয় নিবারণ, মরুভূমির প্রসার রোধ, মৃত্তিকার উর্বর শক্তি বৃদ্ধি, বন্যার প্রকোপ হ্রাস, ঝড়ের গতিবেগ নিয়ন্ত্রণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ। এই পয়েন্টগুলো মনে রাখলেই পারবে। জলবায়ু নিয়ন্ত্রণ দেখো, অরণ্যাঞ্চলে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে। গাছের পাতা থেকে পশ্চাদন প্রক্রিয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে বনভূমির বাতাস আর্দ্র হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। হচ্ছে পরিবেশ দূষণ রোধ। অরণ্য পরিবেশকে দূষণমুক্ত করে, গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বাতাসে ছেড়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। এটা হচ্ছে মৃত্তিকা ক্ষয় নিবারণ। বনভূমি থাকলে মৃত্তিকার উপর স্তরটি বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে যায় না, অথবা ঝড়ের সময় শুকনো ধূলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় না। গাছের শিকড় মৃত্তিকার কণাগুলিকে দৃঢ়ভাবে আটকে রেখে মৃত্তিকা ক্ষয় নিবারণ করে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হয়, সেখানে বনভূমি থাকা অবশ্যই প্রয়োজনীয়। এবার দেখো মরুভূমির প্রসারণ। বনভূমি মরুভূমির প্রসাররোধ করে। মরুভূমির প্রান্তদেশে অরণ্য বলয় সৃষ্টি করে বালি কণার বিস্তার প্রতিহত করা যায়। ভারতে থর মরুভূমির প্রসার রোধ করার উদ্দেশ্যে ওই মরুভূমির প্রান্তদেশে অরণ্য বলয়ের সৃষ্টি করা হয়েছে। উর্বর মৃত্তিকার উর্বর শক্তি বৃদ্ধি। গাছের ডালপালা, পাতা, শিকড় ইত্যাদি পচে জৈব পদার্থ মানে হিউমাস উৎপন্ন হয়। এই জৈব পদার্থ সংযোজিত হয়ে মৃত্তিকার উর্বর শক্তি বৃদ্ধি পায়। বন্যার প্রকোপ হ্রাস। বৃষ্টির জলের সঙ্গে প্রচুর পলিবাহিত হয়ে নদীতে ক্রমান্বয়ে সঞ্চিত হয় এবং নদীখাতের গভীরতা হ্রাস পায়। এর ফলে বন্যার প্রকোপ বৃদ্ধি পায়। বনভূমি থাকলে বৃষ্টির জলের সঙ্গে বাহিত পলির পরিমাণ হ্রাস পায় এবং ওই জল ভূগর্ভে অনেক বেশি পরিমাণে প্রবেশ করায় বন্যার প্রকোপ কমে। ঝড়ের গতিবেগ নিয়ন্ত্রণ। অরণ্য বিধ্বংসী ঝড়ের প্রকোপ থেকে জীবন ও সম্পদহানি রোধ করে। জীব বৈচিত্র্যের সংরক্ষণ। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ ইত্যাদি জীব বৈচিত্র্যের ধারক ও বাহক হল অরণ্য। জীব বৈচিত্র্য সংরক্ষণ আগামী প্রজন্মের জন্য বিশেষভাবে প্রয়োজন। এবার দেখো অরণ্য সম্পদ সংরক্ষণ। অরণ্য মানুষের বিভিন্ন প্রকার অভাব মিটিয়ে থাকে, সেজন্য অরণ্যকে মানুষের কাজে অরণ্য মানুষের কাছে এক অমূল্য সম্পদ। অরণ্য সম্পদের অপচয় বন্ধ বা রোধ করার জন্য সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতিকেই বলে অরণ্য সম্পদ সংরক্ষণ। অরণ্য সম্পদ সংরক্ষণের পদ্ধতি দেখো। প্রথম হচ্ছে বন সৃজন। উন্নয়নমূলক কাজের প্রয়োজনে গাছ কাটা হলে সঙ্গে সঙ্গে নতুন করে গাছ লাগানো হবে। একটা গাছ কাটা হলো তো 10টা গাছ লাগানো হোক। পতিত জমি, বিশেষত যে জমি কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত, সেই জমিতে নতুন গাছ রোপণ করে বনভূমি গড়ে তোলা অর্থনৈতিক দিক থেকে লাভজনক। হচ্ছে অপরিণত বৃক্ষচ্ছেদন রোধ। অপরিণত গাছ কাটার পরিবর্তে পরিণত গাছ কাটা উচিত। অপরিণত গাছ থেকে কম পরিমাণ কাঠ পাওয়া যায়, ফলে বেশি সংখ্যায় গাছ কাটার কারণে বনভূমি দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয়। যে গাছ বড় হয়ে গেছে আর বড় বাড়বে না, পরিণত হয়ে গেছে, সেই গাছ কাটাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অপরিণত গাছ কাটা যাবে না। দাবানল প্রতিরোধ। মানুষের দোষে অথবা প্রাকৃতিক কারণে সৃষ্ট দাবানল বনভূমিকে ধ্বংস করে। দাবানল থেকে বনভূমি রক্ষা করার জন্য শুকনো ডালপালা, পাতা ও আগাছা নিয়মিত পরিষ্কার করা, অরণ্যের স্থানে স্থানে সতর্কতা ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পশুচারণ নিষিদ্ধকরণ। বনভূমিতে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে ঘাস ও নতুন চারাগাছ নষ্ট হয়। এর ফলে বন সৃজনের প্রচেষ্টা ব্যর্থ হয়। রোগ নিবারণ। বিষাক্ত পোকামাকড়, কীট পতঙ্গের আক্রমণে রোগাক্রান্ত হয়ে গাছপালা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কীটনাশক বা রোগ প্রতিরোধক ওষুধ ব্যবহার করা প্রয়োজন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। কাষ্ঠ আহরণ করবার সময় আধুনিক যন্ত্রপাতির সাথে এমনভাবে গাছ কাটা উচিত যাতে পাশাপাশি অন্য গাছগুলির কোনরূপ ক্ষতি না হয়। বিকল্প জ্বালানির ব্যবহার দেখো। অনুন্নত দরিদ্র দেশগুলিতে মানুষ বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এইভাবে বনভূমি নির্বিচারে ধ্বংস হয়। সুতরাং দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের যদি জ্বালানি কাঠের পরিবর্তে কোনো বিকল্প জ্বালানির সন্ধান দেওয়া যায়, তবে কাঠের যথেচ্ছ ব্যবহার অনেক হ্রাস পাবে। আইন প্রণয়ন দেখো। সরকার নতুন নতুন আইন প্রণয়ন করেও নির্বিচারে গাছ কাটা রোধ করতে সক্ষম হয়।
কাঠের বিকল্প বা পরিবর্তিত দ্রব্যের ব্যবহার। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাঠের চাহিদাও ক্রমবর্ধমান। সুতরাং কাঠের চাহিদা কমাতে প্লাস্টিক, কাগজ, অ্যালুমিনিয়াম, ইস্পাত, কাঁচ প্রভৃতি বিকল্প বা পরিবর্তিত দ্রব্যের আরো বেশি ব্যবহার দরকার। এভাবেও বনভূমি সংরক্ষণ করা সম্ভব হবে। বন রক্ষক নিয়োগ। বনভূমি ও বন সম্পদ যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে কিনা তা তদারকি করা ও লক্ষ্য করার জন্য উপযুক্ত তত্ত্বাবধায়ক ও বন রক্ষক নিয়োগ করা প্রয়োজন। সুরক্ষিত সংরক্ষিত অরণ্যের সৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন সুরক্ষিত সংরক্ষিত অরণ্য গড়ে তোলা দরকার। জনসাধারণের চেতনার মান বৃদ্ধি। অরণ্য ধ্বংস হওয়া মানে মানব সভ্যতার বিনাশ, এই ধারণা নিরবিচ্ছিন্নভাবে প্রচার দরকার। বস্তুত কোনো আইন বা কোনো নিয়মিত যথাযথ পালন করা সম্ভব নয় যতক্ষণ না জনসাধারণ উদ্যোগী হয়। তাই বন সংরক্ষণের জন্য চাই জনসাধারণের সামগ্রিক চেতনা বৃদ্ধি। জনসাধারণ যদি চেতনা বৃদ্ধি না পায় জনসাধারণের, তাহলে কোনো আইন করে কিছু হবে না। এবার দেখো চিরাচরিত ও সামাজিক বন সৃজনের মধ্যে একটা তুলনা। প্রথমে তুলনার ভিত্তি হচ্ছে উদ্দেশ্য। দেখো, চিরাচরিত বন সৃজন মূলত কাঠ উৎপাদনের উপযোগী গাছ লাগানো হয়। আর সামাজিক বন সৃজন কি জিনিস? কাঠ ছাড়াও ফলমূল, পশুখাদ্য প্রভৃতির উৎপাদন বৃদ্ধি এই সামাজিক বন সৃজনের উদ্দেশ্য। জনগণের সঙ্গে সম্পর্ক। চিরাচরিত বন সৃজনের ক্ষেত্রে এই প্রকল্পে স্থানীয় জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক খুবই কম। সামাজিক বন সৃজনের ক্ষেত্রে এই প্রকল্পে স্থানীয় জনগণের সঙ্গে নিয়ে করা হয়, যেটা বলছে সামাজিক বন সৃজন। জমির পরিমাণ দেখো, চিরাচরিত বন সৃজনে এই প্রকল্পের জন্য বিস্তীর্ণ জমি প্রয়োজন, আর সামাজিক বন সৃজনের জন্য ছোট বড় যে কোনো ভাবের জমি যথেষ্ট। গাছের বৃদ্ধিকাল। চিরাচরিত বন সৃজনের ক্ষেত্রে গাছ প্রকল্পে গাছের বৃদ্ধিকাল সময় সাপেক্ষ বলে গাছগুলি অর্থনৈতিকভাবে উৎপাদন হয়ে উঠতে পারে, বেশি সময় নেয়। আর সামাজিক বন সৃজনের ক্ষেত্রে এই প্রকল্পে গাছের বৃদ্ধিকাল কম বলে গাছগুলি অল্প সময়ের মধ্যে অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে ওঠে। এবং বন সৃজনের প্রকৃতি। চিরাচরিত ক্ষেত্রে এই একই জমিতে সারা বছর একই ধরনের গাছ প্রতিপালন করা হয়। সামাজিক ক্ষেত্রে একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছ প্রতিপালন করা হয়। কৃষি ও বন সৃজনের মধ্যে সম্পর্ক দেখো, চিরাচরিত বন সৃজনের ক্ষেত্রে এই পদ্ধতিতে কৃষি ও বন সৃজনের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় না, কিন্তু সামাজিক বন সৃজনের ক্ষেত্রে কৃষিকাজ, পশুপালন ও বন সৃজনের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করা যায়। এবার দেখো, বনভূমি কৃষি জমিতে রূপান্তর। সারা বিশ্বে জনসংখ্যা যত বাড়ছে ততই বাড়ছে খাদ্যের চাহিদা। অধিক খাদ্য উৎপাদনের উদ্দেশ্যে বনভূমি পরিষ্কার করে কৃষি জমি সম্প্রসারণ করা হচ্ছে। এইভাবে বনভূমির বিনাশ হচ্ছে। এই সমস্যা ব্রাজিল, কঙ্গো গণপ্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, নেপাল, ভারত প্রভৃতি দেশে গুরুতর আকার ধারণ করেছে। কাষ্ঠ আহরণ দেখো, কাষ্ঠ আহরণ শিল্পে বনভূমি ধ্বংসের একটি প্রধান কারণ। ঘর বাড়ি নির্মাণ, আসবাবপত্র তৈরি, পরিবহন শিল্প ইত্যাদিতে কাঠের বিপুল চাহিদা রয়েছে। কাগজ, কৃত্রিম রেয়ন, দেশলাই, প্লাইউড প্রভৃতি শিল্পের কাঁচামাল হলো কাঠ। কাঠের এই বিপুল চাহিদা মেটাতে সারা বিশ্বে কাষ্ঠ আহরণ শিল্পের বিকাশ ঘটেছে। এর অবশ্যম্ভাবী ফলস্বরূপ প্রতি বছর হাজার হাজার হেক্টর বনভূমি পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে। ব্রাজিলের আমাজন অববাহিকায় অরণ্য বিনাশের মূল কারণ হলো এই কাষ্ঠ আহরণ শিল্প। জ্বালানি কাঠের সরবরাহ দেখো, সারা বিশ্বে বিশেষত উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিতে ক্রমবর্ধমান জ্বালানির চাহিদার এক বৃহৎ অংশ কাঠের সাহায্যে মেটানো হয়। শীত প্রধান দেশগুলিতে ঘর গরম রাখার জন্য ব্যবহৃত হয় জ্বালানি কাঠ। কঙ্গো গণপ্রজাতন্ত্র, নাইজেরিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশে বনভূমি বিনাশের মূল কারণ হল জ্বালানি কাঠের ক্রমবর্ধমান ব্যবহার। এরপর থাকে স্থানান্তর কৃষি। নিরক্ষীয় ও ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে বন জঙ্গলে স্থানান্তর কৃষি ব্যবস্থার প্রচলন আছে। এই পদ্ধতি আদি বনভূমি কেটে ও পুড়িয়ে চাষাবাদ করা হয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য আফ্রিকা, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উত্তর দিকের দেশগুলির স্থানে স্থানে এই প্রকার কৃষি ব্যবস্থা বন বিনাশের একটি প্রধান কারণ। এবার দেখো, নদীতে বাঁধ ও জলাধার নির্মাণ। বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ ব্যবস্থার প্রসার ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীতে বাঁধ ও জলাধার নির্মাণ করা হলে বনভূমি জলমগ্ন হয়ে বিনষ্ট হয়। ভারতের গাড়োয়াল হিমালয়ের তেহরি বাঁধ প্রকল্পে এরূপ আশঙ্কার কথা পরিবেশবিদরা ব্যক্ত করেছেন। দাবানল, বজ্রপাতের কারণে অথবা মানুষের ক্রিয়াকলাপের জন্য বনভূমিতে আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়। সম্প্রতি অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি দেশে দাবানলের জন্য হাজার হাজার হেক্টর বনভূমি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। নগরায়ন দেখো, রাস্তাঘাট, বাসগৃহ ইত্যাদি নির্মাণ করার প্রয়োজনে বনভূমি নির্বিচারে বিনাশ করা হয়। খনিজ ভিত্তিক শিল্প, আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ উত্তোলন করার সময় বনভূমি বিনষ্ট হয়। অনিয়ন্ত্রিত পশুচারণ, বনভূমিকে অনিয়ন্ত্রিত পশুচারণ এবং বনভূমি থেকে পশুখাদ্য সংগ্রহ বনভূমি বিনাশের একটি প্রধান কারণ। জনগণের মধ্যে চেতনার অভাব। উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিতে জনসাধারণের সার্বিক চেতনার মান অত্যন্ত কম। বন বিনাশের ক্ষতিকর প্রভাবগুলি সম্বন্ধে চেতনার অভাবের কারণেও এই দেশগুলিতে যথেচ্ছভাবে বনভূমি বিনাশপ্রাপ্ত হয়। এবার দেখো, অনিয়ন্ত্রিত পর্যটন শিল্পের প্রসার। বর্তমান বিশ্বে সব দেশেই অরণ্যাঞ্চল পর্যটন শিল্পের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনভূমি অঞ্চলে হাজার হাজার পর্যটক বেড়াতে যান, যেমন অস্ট্রেলিয়ার সেরেঙ্গেটি, মাসাই মারা, ভারতের কানহা, করবেট ন্যাশনাল পার্ক প্রভৃতি।
বনাঞ্চলে পর্যটকদের থাকার জন্য অনেক জায়গায় লগ হাট গড়ে উঠছে। এর ফলে বনভূমির পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এবার দেখো অরণ্য সম্পদ বিনাশের ফল কি হচ্ছে। এক হচ্ছে মৃত্তিকা ক্ষয়। অরণ্য বিনাশের ফলে মাটির কণা ও দানাগুলিকে গাছের শেকড় আর বেঁধে রাখতে পারে না, এমনকি বৃষ্টির ফোঁটা সরাসরি এসে মাটিকে আঘাত করে, ফলে মাটি আলগা হয় ও ক্ষয়ে যায়। মৃত্তিকার উর্বরতা হ্রাস। দেখো অরণ্য ধ্বংস হলে মাটির ক্ষয় হয়, ফলে মাটির উর্বর উপরিস্তরও ক্ষয়ে যায়। শুধু তাই নয়, ঝরা পাতা, প্রাণীর দেহাবশেষ প্রভৃতির মাধ্যমে মাটিতে জৈব পদার্থের যোগান কমে যায়। শারীরিকভাবে মাটির উর্বরতা হ্রাস পায়। জীব বৈচিত্র্যের ক্ষতি হয়। দেখো অরণ্যের গাছপালাকে আশ্রয় করে বেঁচে থাকে বহু প্রাণী। অরণ্য ধ্বংস হলে এই প্রাণীদের খাদ্যের যোগান নষ্ট হয়, তাদের আবাস বিনষ্ট হয়, ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে না, পরিবেশের ক্ষতি হয়। বন্যার আশঙ্কা বৃদ্ধি। অরণ্যের বিনাশ হলে ক্ষয়ে যাওয়া মাটির অনেকটাই নদীগর্ভে সঞ্চিত হয়, ফলে নদী মজে যায়। এই কারণে নদীর জল ধারণ ক্ষমতাও কমে যায়, তাই বন্যার আশঙ্কা বাড়ে। গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি। গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও বায়ুমণ্ডলে অক্সিজেন পরিত্যাগ করে। বেঁচে থাকার জন্য এই অক্সিজেন প্রাণীদের একান্ত প্রয়োজন। সুতরাং অরণ্য ধ্বংস হলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় ও গ্রিন হাউস প্রভাব বাড়ে। মরুভূমির সম্প্রসারণ ও মরুকরণ। অরণ্য ধ্বংস হলে মরুভূমির বালি বায়ু প্রবাহের মাধ্যমে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে মরুভূমির সমান এলাকা মরুভূমির আওতায় চলে আসে, মানে মরুভূমিটা বেড়ে যায় আর কি। এইভাবে মরুভূমির আয়তন বাড়ে এবং অমরু জমি মরুভূমিতে পরিণত হয়। যেটা মরুভূমি ছিল না আবার মরুভূমি, একে মরুভূমিকরণ বা ডেজার্টিফিকেশন বলে। তোমাদের যদি প্রশ্ন আসে ডেজার্টিফিকেশন কি, আসলে মরুভূমির পাশাপাশি যে অঞ্চলগুলো সেগুলো মরুভূমি হয়ে যাওয়া হচ্ছে ডেজার্টিফিকেশন। বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস। দেখো যথাযথভাবে গাছপালা কাটা হলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় ও তাপমাত্রা বাড়ে। ঝড়ের প্রকোপ বৃদ্ধি। অরণ্যের বিনাশ ঘটলে বায়ু অপ্রতিহত গতিতে বইতে পারে, ফলে ঝড় ঝঞ্ঝার আশঙ্কা বৃদ্ধি পায়। কাঠের যোগান হ্রাস। অরণ্য ছেদনের ফলে কাঠের যোগান হ্রাস পায় ও বনজ শিল্পের ক্ষতি হয়। এবার দেখো এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কি আসতে পারে। এমসিকিউ আসতে পারে, ধরো পৃথিবী বিস্তৃত অরণ্য নাম কি, ঠিক আছে, যেমন স্বল্পবর্গী অরণ্য। আবার রাশিয়ার স্বল্পবর্গী অরণ্যকে কি বলে, তৈগা বলে। আবার যে অরণ্যের উদ্ভিদের শ্বাসমূল থাকে কোন অরণ্যে থাকে, ম্যানগ্রোভ অরণ্যে। আবার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। এরকম আসতে পারে। অথবা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, অতি সংক্ষিপ্ত আর কি, এসে টাইপের। ভূমধ্যসাগরের বনভূমি ইতালিতে কি নামে পরিচিত, ম্যাকিয়া। ভেনেজুয়েলার ক্রান্তীয় তৃণভূমির নাম কি, লানোস। আবার আসতে পারে জলপাই গাছ কোন অরণ্যে পাওয়া যায়, ভূমধ্যসাগরীয়। আবার অরণ্য কোন অরণ্যের গাছের চাঁদো বা চন্দ্রতাপ তৈরি হয়, নিরক্ষীয় চিরসবুজে। সুন্দরী গাছ কোন অরণ্যের প্রধান গাছ, ম্যানগ্রোভ। আবার এর থেকে টিকা আসতে পারে বন বিনাশের কারণ অরণ্য সংরক্ষণ। আবার ক্রান্তীয় তৃণভূমি নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্পর্কে কিছু লেখো। আবার এমনও প্রশ্ন আসতে পারে বন বিনাশের কারণ কি, অরণ্য সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। বড় প্রশ্ন এগুলো। বন বিনাশের ফলাফল কি, অরণ্য সংরক্ষণ কিভাবে করা যায়, বা অরণ্যকে সম্পদ হিসেবে গণ্য করা হয় কেন, অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো। স্টুডেন্ট আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।